বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের ডাকে আসানসোলের দামোদর নদের ধারে বনভোজনের আয়োজন করা হয় বিজেপি কর্মী ও সমর্থকদের। এই বনভোজনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সেখান থেকে তিনি সাংবাদিকদের প্রশ্নে কি বললেন আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চল খবরে। প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার আমাদের মাঝে উপস্থিত। আজকের এই বনভোজনে ওনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত বিজেপির রাজ্য জেলা সভাপতি মাননীয় শ্রী বাপ্পা চ্যাটার্জি মহাশয়, আমাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বলরাম বলির মূর্তি ওনার হাতে তুলে দিলেন দিদি আমাদের যুব মোর্চার পক্ষ থেকেও। তখনই আপনি রাত্রিবেলা ময়না তদন্ত করতে পারেন এবং তাও ম্যাজিস্ট্রেট লেভেলের কোনো অফিসারের পারমিশন নিয়ে, এমনি করতে পারেন না। দিদিরা সেদিন দেখেছে যে কি পরিমাণ ব্যস্ততা, মানে বডিটা জ্বালাতে পারলেই মনে হচ্ছে মোক্ষ লাভ হয়ে যাবে, স্বর্গে পৌঁছে যাবে তৃণমূলের নেতারা। এইভাবে ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে, বেশি দিন ঢাকা দেওয়া যাবে না। এই যে ধরা পড়লো তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, তার একের পর এক স্যালাইনের বোতল। বিগত 2 বছর ধরে আমরা যারা যারা সরকারি হসপিটালে ভর্তি হয়েছি তারা তো প্রত্যেকে সেই স্যালাইন খেয়ে। চলো তোমরা তুলে নাও আগে, তবে দিদিদেরকে চাই তো সবাইকে সামনে আ যাও। চলো সবাই খাওয়া দাওয়া করতে হবে। আগে 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 ভালো করে কাজ করুন। লম্পেশ পাঞ্জাবি পরে এসেছে। খাওয়া হয়ে গেল না হবে? হবে। রাহুল বসো ভাই। এম এম ঠিক আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সভাপতি আছে 4 নম্বরে। নমস্কার। এসসি মোর্চার সভাপতি তো দিদি সাপ্লাই লাইন করে দিয়েছে। ওর দিদির ভাই আছে কেজরিওয়াল, আর এখানে আমাদের দিদি আছে বাংলাদেশ থেকে ঢুকবে। দিদির দাদা আবার আছে ইউনিস ভাই। এখন ইউনিস ভাই মাল পাঠাবে, দিদি প্যাকেট করবে, করে সোজা দিল্লি, কখনো চেন্নাই, কখনো বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে। পুরো চেন সিস্টেম তৈরি হয়ে গেছে। ভ্যালু চেন না কি বলে কমার্সের ভাষায় আমি জানি না, যারা ব্যবসা করেন তারা ভালো বলতে হবে। এখন ভ্যালু চেন তৈরি করে দিয়েছে। বাংলাদেশ থেকে প্রোডাক্ট আসবে, দিদি তাতে আধার কার্ড ভোটার কার্ড লাগাবে, 15,000 টাকার বিনিময়ে সোজা সাপ্লাই ওখানে। এগিয়ে বাংলা মডেল। আর কিছু এই মুহূর্তে এসএসকে আমরা চরম উত্তেজনা, কিন্তু এলাকায় কোথাও দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, জিতেন্দ্রদার সাথে কিছুদিন আগেই হাওড়াতে আমাদের কার্যকর্তা উমেশ রায়ের লিট্টি চোখার প্রোগ্রামে দেখা হয়েছিল। আমার পাশে বসে উনি যথারীতি লিট্টি চোখা খেয়েছিলেন, আমিও খেয়েছিলাম। আমি জানি না আপনারা প্রোগ্রামে থাকা বলতে কি বুঝতে, মানে কি বোঝাতে চাইছেন। এখনো পর্যন্ত জিতেন তিওয়ারিজির সাথে আমাদের সব যোগাযোগ আছে, প্রত্যেকেরই যোগাযোগ আছে, কারো কম আছে কারো বেশি আছে, এবং উনি আমাদের পার্টিতেই আছেন। এবং আমার বিশ্বাস উনি আমাদের পার্টিতে থেকেই আগামী দিনে লড়াই করবেন। এবং উনি আমাদের সদস্যতা অভিযান চলছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই সদস্যতা অভিযানে উনি অ্যাক্টিভ মেম্বারশিপও পেয়েছে, মানে কমপ্লিট করেছেন। 100-র বেশি মেম্বার করেছে এবং ফার্স্ট লিস্টে তার অ্যাক্টিভ মেম্বারশিপে নাম উঠেছে। ধন্যবাদ সবাইকে। সবাই খাওয়া দাওয়া করুন। বলা আছে শাস্ত্রে, দুষ্টের দমন শিষ্টের পালন, এবং তার জন্য অস্ত্র প্রয়োজন। হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখা উচিত, নাহলে ছবি বিশ্বাসকে যেভাবে আমি আমার বক্তব্যে বলেছিলাম, ওখানে আবার বলছি, ছবি বিশ্বাসের মতো শুটার তো নিজে এখানে সবুজ সাথী সাইকেল নিতে বা স্বাস্থ্য সাথী কার্ডের নিতে এত আসেনি, তাকে কেউ মাল করে দিয়েছিল তবে সে এসেছিল। সেই শার্পশুটারটাকে ভাড়া করেছিল কে খোঁজ নিন না। তৃণমূল কংগ্রেসেরই কোন নেতা ভাড়া করেছিল। এবং লড়াইটা রাজনৈতিক লড়াই নয়। আমি যেহেতু চাকরি সূত্রে মালদায় থেকেছি বেশ কয়েক বছর, আমি জানি তো সেখানে এক কাঠা জমির দাম 2.5 কোটি টাকা মালদা শহরের ভেতরে। সেই জমি কে বিক্রি করবে? ফ্ল্যাট থেকে কে টাকা নেবে? প্রত্যেকটি আবাসন প্রকল্পে তৃণমূল নেতাদের নামে বেনামে একটা করে ফ্ল্যাট।
প্রত্যেকটা নেতা এই করে তৃণমূল কংগ্রেসের নেতারা ওখানে খাচ্ছে, তার জন্য এটা হয়েছে। আগামী দিনে আবার হবে আমি বলছি। সৈয়দ আলী খানের ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে, তার নাম বিজয় দাস। আদৌ দেখা যাচ্ছে তার নাম সাজ্জাদ, বারবার নাম পরিবর্তন করছে, বাংলায় এমন ঘটনা। এখন নাম জিহাদ চলছে, এতদিন আমি ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছি নাম জিহাদ। ওপার বাংলা থেকে এসে এখানে হিন্দু নাম নিয়ে, বহু আগে আমি বলেছিলাম যে আইএসআই থেকে একবার পরিকল্পনা নেওয়া হয়েছিল যে ভারতবর্ষে উগ্রপন্থী কার্যকলাপ চালানোর জন্য বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনগুলোর সাথে যোগাযোগ করে তাদেরকে হিন্দু নাম দিয়ে পশ্চিমবঙ্গে পাঠানো হবে। তারা মন্দিরে গিয়ে বসে ট্রেনিং নেবে যে কিভাবে মন্দিরে হয়, মন্দিরে থাকা যায়, হিন্দুরা কিভাবে থাকে, মন্দিরে কিভাবে কাজ, মানে আমরা যেভাবে মন্দিরে যাই কি করি। এখন দেখতে হবে এর পেছনে বড় কোনো চক্র আছে কিনা। এবং দিদিমণি তো এখানে পুরো অনুপ্রেরণায় ভরে দিয়েছে, বাংলাদেশ থেকে এলে পরে 1 কেজি করে অনুপ্রেরণা, সেই মানে উগ্রপন্থীদের জন্য অনুপ্রেরণা নিয়ে তারা চলে যাচ্ছে। দাদা ইন্ডিয়ান তদন্ত হোক, তদন্তটা করবে কে? যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই যদি তদন্ত করে, সেই তদন্ত হয়। আমাদের বিরোধী দলনেতা এর আগে দাবি জানিয়েছিলেন যে জাজকে দিয়ে, একজন সিটিং জাজকে দিয়ে তার আন্ডারে কমিটি তৈরি করে এই তদন্ত করা হোক। আমরাও সেটা বলছি যে একজন সিটিং জাজের নেতৃত্বে সিবিআই করতে হবে না, কোনো অসুবিধা নেই। আপনাদেরই, আমাদেরই কলকাতা হাইকোর্টের কোন সিটিং জাজকে দিয়ে আপনি কমিটি করে করুন, কিন্তু নিরপেক্ষ তদন্ত হওয়া চাই। যারা চুরি করেছে সুরির সাক্ষী মাতাল, সেটা যদি হয়ে যায় তাহলে তো কোনো লাভ হবে না। দেখুন, মানুষকে বুঝতে হবে তদন্ত যে কোনো প্রফেশনাল সংস্থা তদন্ত করে হচ্ছে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। আমি যদি তার আগে গিয়ে সমস্ত তথ্য প্রমাণ 5 দিন ধরে লোপাট করে দিই, যেখানে খুন হয়েছে সেই জায়গায় গরু চড়ানোর মতো ডাক্তার থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে সবাইকে চড়িয়ে নিয়ে বেড়াই, সেখানে তথ্য প্রমাণ বলে কিছু থাকবে? কোনো এভিডেন্সই নেই, সমস্ত এভিডেন্স মিটিয়ে ফেলা হয়েছে। কোর্টের উচিত উপযুক্ত শাস্তি দেওয়া সঞ্জয় রায়কে, কিন্তু তার সাথে সাথে সঞ্জয় রায় যে কথাগুলো বিগত দিনে বলেছে, আমি নির্দোষ, আমাকে রাজীব কুমার ভয় দেখাচ্ছে, সরকার থেকে বলা হয়েছে মুখটা খোলার জন্য, এই সমস্ত বিষয়ের আলাদা করে তদন্ত হওয়া উচিত। তোমার বাবা কাল বলেছে চেস্ট মেডিসিনে আরো লোকজন থাকতে পারে, এটা সঞ্জয় রায় না, সে সম্ভাবনা তো আমরাও প্রথম থেকে ভেবেছি বা মনে করেছি যে এর মধ্যে থাকতে পারে ইনভলভ। কিন্তু দেখুন, যে কোনো তদন্তকারী সংস্থা তারা নিরুপায় এই জন্য, কারণ তদন্ত করতে গেলে এভিডেন্স লাগে, সাক্ষ্য লাগে, বাংলায় যাকে সাক্ষ্য বলে। এভিডেন্স যদি মিটিয়ে ফেলা হয় তাহলে আপনি কিছু করতে পারবেন না। যেমন একটা খুন করে যদি বডি লোপাট হয়ে যায় এবং আর্মস যদি আপনি না পান, বডি না পান, আপনি জানলে পরেও কনভিক্ট করতে পারবেন না। যে যারা লয়ার তারা আরো ভালো বলতে পারবে, আমি লয়ার নই, কিন্তু আপনি যে কনভিক্ট সে তাকে পুরো শাস্তি দিতে পারবেন না, সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন, আইনের নিয়ম। একটা স্থানীয় প্রশ্ন শেষ, সেটা হচ্ছে যে তাহলে তো হিন্দু সব দেবদেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে, তাহলে কি উনি বলতে চাইছে হিন্দু সমস্ত দেবদেবীরা জঙ্গি? হিন্দু কোথাও বোম ফাটাতে যায় না, হিন্দু আত্মঘাতী বাহিনী বলে কিছু হয় না। কোমরে কেউ জয় শ্রীরাম বলে আরডিএক্স বেঁধে নিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে, দেখেছেন? ভারতীয় সংস্কৃতি, বাংলার সংস্কৃতি বলে যে হিন্দু ধর্মে দেবদেবীদের হাতে অস্ত্র আছে। এমনকি আমাদের অনেক যে সমস্ত সম্প্রদায় আছে, যেমন উদাহরণস্বরূপ শিখ সম্প্রদায়, শিখ সম্প্রদায়ের ভাইরা, তাদেরও নিয়ম হচ্ছে কৃপান রাখা। তো ভারতবর্ষের সংস্কৃতিতে এটা আছে, নতুন কিছু সুকান্ত মজুমদার বলেনি। ভারতবর্ষের সংস্কৃতি আমি শুনেছি ফিরহাদ হাকিম সাহেবও নাকি দুর্গাপুজো করেন, জানি না কিভাবে করেন। তো সেই দুর্গাপুজোতে মা দুর্গার হাতে উনি যে অস্ত্রগুলো দেন, সেই অস্ত্রগুলো প্রতীকী অস্ত্র নয়। আমাদের বলা আছে শাস্ত্রে, দুষ্টের দমন, শ্রেষ্ঠের পালন, তার জন্য অস্ত্র প্রয়োজন। হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখা উচিত, নাহলে ছবি বিশ্বাসকে যেভাবে আমি আমার বক্তব্য বলেছিলাম, ওখানে আবার বলছি, ছবি বিশ্বাসের মতো শিল্পীকে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংস এর সময় কলকাতার রাস্তায় ঘিরে ধরেছিল। তখন যদি গোপাল পাঠা না আসতেন তাহলে ছবি বিশ্বাসের কোনো আমরা জলসাঘর নামের কোনো সিনেমা দেখতে পেতাম না।
সেই সময় যদি হিন্দুদের হাতে অস্ত্র ছিল না, বাঙালি হিন্দুদের আছে, শিখ ভাইয়েরা, বিহারি এবং অন্যান্য ভাইয়েরা যারা বাংলার অধিবাসী, তারা তাদের অস্ত্র নিয়ে নেমেছিলেন। তারপরে বাঙালি নেমেছিল, নামার সাহস দেখিয়েছিল, কারণ বাঙালির হাতে অস্ত্র ছিল না। এটা আমরা বারবার ইতিহাসে দেখেছি। বাঙালি যদি অস্ত্র রাখার জঙ্গি হয় বাঙালি হিন্দুদের, আমি প্রশ্ন করতে চাই, মহরমের যে অস্ত্রগুলো আসে ওগুলো কি জঙ্গি নয়? ওগুলো কি কিউট অস্ত্র? ওখানে সে বলতে পারবেন যে কি মহরমের অস্ত্র নিয়ে আসা হবে না? মুসলিম সম্প্রদায় যদি তার বাড়িতে অস্ত্র রাখতে পারে, মহরমে নিয়ে গিয়ে তরোয়াল ঘোরাতে পারে, হিন্দুরা ঘোরালে দোষ কোথায়? সাইফ আলী খানের যে হামলা হয়েছে সেখানে বাংলাদেশের রিপিট কোশ্চেন করবেন না, যে কোশ্চেন গুলো আপনাদের আগে পাননি সেই কোশ্চেন গুলো করবেন। শুরু করুন। আপনি আজকে যেটা বলে এসেছেন যে হিন্দুদের ধারালো অস্ত্র রাখার কথা, রবি হাকিম আপনাকে বলছে একজন শিক্ষামন্ত্রী, তিনি একজন। এর আগেও আমরা দেখেছি আরজিকর কাণ্ড নিয়েও সেই ধরনের ঘটনা ঘটেছে। বাড়ির লোককে অ্যাভয়েড করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্বলতা, সেই দুর্বলতা গুলোকে ঢাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার নির্দেশে বারবার এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। ময়না তদন্ত করা হচ্ছে না, ঠিক যেভাবে করা দরকার সেইভাবে করা হচ্ছে না। আমাদের অগ্নিমিত্রাদি ছিলেন আরজিকর কাণ্ডের সেই মেয়ে ডাক্তার, যিনি তার বডি না নিয়ে যেন যেতে পারে, তার জন্য এরা রাস্তায় বসে আন্দোলন করেছিল, কিন্তু পুলিশ শোনেনি। নিয়ে গিয়ে রাত্রিবেলা ময়না তদন্ত করে দিয়েছে, যেখানে পরিষ্কার সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং অর্ডার আছে, আন্ডার দ্য স্পেশাল সার্কামস্ট্যান্সেস তখনই আপনি রাত্রিবেলা ময়না তদন্ত করতে পারেন, এবং তা ম্যাজিস্ট্রেট লেভেলের কোন অফিসারের পারমিশন নিয়ে, এমনি করতে পারেন না। দিদিরা সেদিন দেখেছে যে কি পরিমাণ ব্যস্ততা, মানে বডিটা জ্বালাতে পারলেই মনে হচ্ছে মোক্ষ লাভ হয়ে যাবে, স্বর্গে পৌঁছে যাবে তৃণমূলের নেতারা। এইভাবে ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে, বেশি দিন ঢাকা দেওয়া যাবে না। এই যে ধরা পড়লো তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, তার একের পর এক স্যালাইনের বোতল, বিগত 2 বছর ধরে আমরা যারা সরকারি হসপিটালে ভর্তি হয়েছি তারা তো প্রত্যেকে সেই স্যালাইন খেয়েছি। আগামী দিনে মহিলাদের দেহে যদি কোনো বিশ্ব প্রতিক্রিয়া হয়, তার দায়ীটা কে নেবে? দিদিমণি লোকেরা তো মাল কামিয়ে নিয়ে চলে গেছে, দায়ীটা কে হবে? মুখ্যমন্ত্রীকে বলুন। মুখ্যমন্ত্রী 12 জন ডাক্তারবাবুকে সাসপেন্ড করে দিয়ে তাদের ঘাড়ের উপর দিয়ে উদরপিণ্ডি বুধর গাড়ি দিয়ে চালানোর চেষ্টা করছে। এটা চলবে না। দুলাল সরকার খুনে বিহারের 700